নমস্কার, আপনারা দেখছেন লোককথার আরো একটি বিশেষ পর্ব। এই মুহূর্তে আমরা রয়েছি তেইশ ধনপুরে। তেইশ ধনপুরের বামেদের জনজাতি নেতা রামচন্দ্র নোয়াতিয়া রয়েছেন আমাদের সাথে। আমরা প্রথমে ওনাকে স্বাগত জানাব। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। নমস্কার, যতন হামবাই ত্রিপুরা টিভি ন বেলে বেলে খে হামবাই। আর ত্রিপুরা টিভির যারা কর্মী আছে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন। আমরা যদি জানতে চাই, বর্তমানে বামেদের ধনপুরে অবস্থান কিরকম রয়েছে? ধনপুরে তো সারা ত্রিপুরা রাজ্যে ধনপুরের বামেদের একটা দুর্গ। এই দুর্গ 2018 নির্বাচনে এটা সবাই জানে যে এখানে আমাদের পলিট ব্যুরো মেম্বার মানিক সরকার, 4 বারের মুখ্যমন্ত্রী এবং বিধায়ক, এর আগে কমরেড সমর চৌধুরী, এই এলাকাতে এখানে জাতি উপজাতি অংশের মানুষের বিভিন্ন সমস্যা লড়াই আন্দোলনের মাধ্যমে এই ধনপুর কেন্দ্রকে সুন্দরভাবে সাজিয়েছে। এইখানে মানুষ প্রাণপণেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কে পছন্দ করে। এই ধনপুর কেন্দ্রকে ত্রিপুরা রাজ্যের একটা লাল দুর্গ, এই ধনপুর কেন্দ্রকে ছিনিয়ে নেওয়ার জন্য 2018 নির্বাচনে সারা ত্রিপুরা রাজ্যের এত বিজেপি বা আবহাওয়ার পরেও, এত টাকা পয়সা বা বিভিন্ন মাফিয়ার বিভিন্ন চক্রান্তের পরেও কিন্তু আমাদের পলিট ব্যুরো মেম্বার কমরেড মানিক সরকার সারা 5000-এর উপরে ভোটে কিন্তু লিড করেছে। পরবর্তী সময়ে আমাদের ধনপুর কেন্দ্রের আমাদের কমরেড মানিক সরকারের পরবর্তী সময়ে আমরা পার্টির সিদ্ধান্ত মূলে কৌশিককে যখন এখানে ধনপুর কেন্দ্রের প্রার্থী করা হয়, এই এলাকাতে বিরোধী রাজনৈতিক দল প্রাক্তন সংসদ এই এলাকাতে বিজেপির পক্ষে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র, বিভিন্ন আমাদের কমরেডদের উপরে মিথ্যা মামলা, আমাদের ভোট সেন্টারে কর্মী সমর্থকরা যেমন না যেতে পারে, বিভিন্ন সন্ত্রাস কায়েম করেছে এবং ভোটের দিনও যেমন সন্ত্রাস কায়েম করেছে। সেখানে টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু মাফিয়ার ব্যবহার করে এই ধনপুর কেন্দ্রকে একটা সন্ত্রাসের একটা কায়েম করেছে। এবং ইভেন ভোট কাউন্টিং হলে পর্যন্ত কাউন্টিং যারা মেম্বার, বিরোধী যারা কাউন্টিং মেম্বার, যারা সিপিএম এর বা অন্যান্য রাজনৈতিক দলের বিজেপি বাদে, তাদেরকে সময় মানে ঠিক মতো কাউন্টিং এ গন্তে না দেওয়া, কাউন্টিং হলে না যাওয়া এবং কাউন্টিং থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, এটা আমরা নিজের স্বচক্ষে দেখেছি। এই সন্ত্রাসের পরেও কিন্তু কৌশিক প্রায় 15,000-এর মতন ভোট পেয়েছে। এখানে ত্রিপুরা মথাকে তারা ব্যবহার করেছে। ত্রিপুরা মথা আমাদের উপজাতি অংশের মধ্যে ভালো একটা উপজাতি অংশের মানুষ যারা কমিউনিস্ট পার্টি কে ভালোবাসে, বরাবরই পার্টিকে ভোট দেয়। এখানে পদত কিশোরের নেতৃত্বে ইমোশনালি যেটা উপজাতি অংশের মানুষকে ত্রিপুরাসা, থানসা এইসব কথা বলে এখানে আমরা বলেছি যে প্রার্থী অমিয় নোয়াতিয়াকে আমরা বলেছি, অমিয় মানে ভোট ভাগাভাগি করার জন্য তুমি দাঁড়িয়েছ, তুমি এখানে জিতবে না। সে তখন বলেছে যে আঙ্কেল আমি 20,000-22,000 ভোট পাবো। আমি বলছি নো, এটা তুমি 8,000 8,500 বেশি ভোট পাবো। এটা নির্বাচনের আগে আমি বলেছি। ঠিক রেজাল্টে যখন বেরিয়েছে, যখন 8,000 সামথিং তারা ভোট পেয়েছে। এটা কিন্তু বামপন্থীদের ভোট কেটেছে তারা। এটা প্ল্যানিং মাফিক। যে গত 23 নির্বাচনে যে 42টা সিটে তারা আসন পদত কিশোরের নেতৃত্বে যে আসন দিয়েছে, এটা পরিকল্পনা মাফিকই বিজেপিকে জিতানোর জন্যই তারা এই আমাদের ভোট
কাটা উপজাতি অংশের মানুষের ইমোশনাল তিপ্রাসা, কনস্টিটিউশন সলিউশন, বা আমি কিছু লড়বো বা উপজাতিদের জন্য লড়বো, তিপ্রাসার জন্য লড়বো, এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে এরকম করে ভোট মাখামাখি করেছে। একটা বিষয় যদি জানতে চাই, ধরুন রাজ্যে বিজেপি সরকার রয়েছে, পাহাড়ে ত্রিপুরা মাথা, তো এই বিগত 7 বছর যাবৎ এডিসি ভিলেজ গুলিতে নির্বাচন হচ্ছে না, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা তো তারা পরিকল্পনা মাফিক। এডিসির মানুষ যেমন তার গণতন্ত্র অধিকার যেমন প্রয়োগ না করতে পারে, তারা যেমন ভিলেজ কমিটি নির্বাচন যেমন না করতে পারে, সেখানে ভিলেজে যেমন উন্নয়ন যেমন না করতে পারে, বিজেপি বরাবরই সারা ভারতবর্ষের মধ্যেই উপজাতি অংশের মানুষ বা দলিত অংশের মানুষের তারা একটা ঘৃণ্য চোখে দেখে। তাদেরকে মানে তাদের সহায়তা শাসন যে হোক বা তাদের যে ডেভেলপমেন্ট হোক, এটার বিপরীত তাদের মতাদর্শকতা, তাদের যে গোল ওয়ার্কারের যে মনুস্মৃতি, যেটা এটা ওইখানে আছে। উপজাতি মানে বনবাসী, উপজাতি মানেই তার কৃষ্টি সংস্কৃতি, তারা পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী, এটা কুনজরে তারা সবসময় দেখে। এটারই প্রতিফলন, এটারই প্রভাব ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশের মানুষের ও স্বশাসিত জেলা পরিষদ যে বিগত বামফ্রন্ট সরকারের সময় 40 বছর হয়েছে এডিসি গঠন হয়েছে ত্রিপুরা রাজ্যের। এই 40 বছরে কোনো সময়ই ভিলেজ কমিটি নির্বাচন হয়নি, এরকম ছিল না বামফ্রন্ট সরকারের সময়। কিন্তু দেখা গেছে বিজেপি সরকার আওয়ার পরে পরিকল্পনা মাফিকই এই যে ভিলেজ কমিটি নির্বাচন যারা আমাদের যারা মেম্বার ছিল তাদেরকে জোর জবরদস্তি করে এখানে দলত্যাগ করায়, এখানে ভিলেজ কমিটিতে যেতে দেয় নাই, ভিলেজ কমিটির কাজকর্ম স্তব্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের গণমুক্তি পরিষদ, আমাদের পার্টি, আমরা ডিমান্ড করেছি, বরাবরই আমরা আলোচনা করেছি যে অন্তত ভিলেজ কমিটি নির্বাচনটা হলে পরে যেই জিতুক, ত্রিপুরা মাথা জিতুক, বিজেপি যে ভিলেজ কমিটি নির্বাচন হলে বিজেপি এলাকার যে উন্নয়ন, অন্তত এলাকার উন্নয়ন হবে, গরিব মানুষ কাজ পাবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, এটা মানুষ সুযোগ সুবিধা পাবে, এটা বিচার ব্যবস্থা, যা এখন দেখি ভিলেজ কমিটি নির্বাচন হয় না, কোনো বিচার ব্যবস্থা নাই, কোনো চেয়ারম্যান নাই, কোনো মেম্বার নাই, মানুষ কার কাছে যাবে? এটা মানে গার্জিয়ানলেস একটা ভিলেজ মতন এরকম পরিস্থিতিতে যে পারে যে লুটপাট, যেখানে বিজেপি ক্ষমতা আছে সেখানে বিজেপি দাপট দেখিয়ে পঞ্চায়েত পরিচালনা করছে, ভিলেজ কমিটি যেখানে মাথা দাপট আছে সেখানে তারা লুটপাট করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন এডিসি এলাকার উন্নয়ন মানেই এখন একদম স্তব্ধ, কোনো কাজকর্ম নাই। সারা ত্রিপুরায় যে এই যে বছর পড়লে গেছে পয়লা বৈশাখের আগে, এই তো 3-4 মাস আগে রেগার কাজ করে হয়েছে, অথচ রেগার পেমেন্ট হয়নি, রেগার পড়ানো। মানুষ ক্ষুব্ধ, রেগার কাজ করে 20 দিন 30 দিন 40 দিন কাজ করার পরেও রেগার পেমেন্ট পায়, নিজের পরিশ্রমের মজুরি পায় না। কি সরকার, কি ভিলেজ কমিটি, কি পঞ্চায়েত, সেম পজিশন। আজকে উন্নয়ন যদি প্রশ্ন করেন, উন্নয়নের বামফ্রন্ট গভর্নমেন্ট থাকাকালীন যে রাস্তা, যে অঙ্গনওয়াড়ি সেন্টার, যে প্রাইমারি স্কুলগুলি করে দিয়ে গেছে, এটা এখন একদম ভগ্ন দশায়। এটা মানে খুব দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। 302টা স্কুল আছে এডিসি এলাকাতে, একটা টিচার দিয়া, সিঙ্গেল ওয়ান টিচার দিয়া সেরা স্কুল পরিচালনা হচ্ছে। এই টিচার, এই ইনচার্জ যে শিক্ষক, এই শিক্ষকও আজকে এই ট্রেনিং স্কুলগুলি হচ্ছে না। আজকে আমাদের মোহনভোগ স্কুল, হাই স্কুল, এখানে টিচার কম, সাবজেক্ট টিচার নাই, অথচ ক্লাস 10 পর্যন্ত স্কুল। বামফ্রন্ট সরকারের সময় 2তলা বিল্ডিং টাইলস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে স্কুল। আমাদের মানিক সরকার বলেছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছেন, শহরে যেমন 2তলা বিল্ডিং সুন্দর, ছাত্রছাত্রীরা পড়ে, আমার এলাকাতে পড়বে না কেন? এখানে করেছে, মোহনভোগ করেছে, তৈবান্দাল করেছে, সুন্দর ক্লাস 12 স্কুল দেখার মতন। কিন্তু আজকে টিচার নাই। এই মাধ্যমিক পরীক্ষা গেছে, এর আগে আমরা ছাত্রকে যারা ক্লাস 10 যারা মাধ্যমিক পরীক্ষা দিব তাদেরকে জিজ্ঞেস, তোমরা স্কুলে কিরকম পড়াশোনা চলছে, কিরকম পরীক্ষার প্রিপারেশন কিরকম বুঝতেছে? দাদু এখন পর্যন্ত অঙ্ক ক্লাসেই হয় না, ইংলিশ টিচার নাই,
সায়েন্সের টিচার নাই, স্যারেরা ভোটের ইলেকশনের ডিউটি, এই কি ট্রেনিং, কি সার্ভে, এরকম করেই প্রতিদিন চলে যাচ্ছে, স্কুলের মানে ক্লাসগুলি হচ্ছে না। যদি আমরা দেখি রাজ্যের শাসক দল বিজেপি এবং মাথা সুপ্রিম দুজনেই বলছেন যে ব্যাপক উন্নয়ন হচ্ছে রাজ্যে পাহাড়ে, সেই বিষয়টা কি? উন্নয়ন বলতে এটাই হচ্ছে, যেটা আগে এলাকাতে এই বাবা ট্যাবলেট ছিল না, এলাকাতে নেশাগ্রস্ত যুবক ছিল না। এখন আমাদের এডিসি ভিলেজে এই বাবা ট্যাবলেট বিক্রি হচ্ছে, এই মদের আসর হচ্ছে, দুই বান্দাল মতন জায়গাতে কাউন্টার খুলেছে, উন্নয়ন হয়েছে। হ্যাঁ, রাস্তাঘাটের কিছু কাজ হলে পরে কিছু মাফিয়া গ্রুপ, নিকুজিশন গ্রুপ হচ্ছে সাধারণ যারা শিক্ষক বুদ্ধিজীবী অংশের মানুষ, তারা আজকে ভয়ে আহ, খুব স্তব্ধ। এই অবস্থাতে এটা যদি আরো এরকম উন্নয়ন যদি আরো 10-20 বছর হয়, পাহাড়ে লেখাপড়া থাকবে না। পাহাড়ে যেমন ধরো আমাদের আনন্দপুর এডিসি ভিলেজে, এই যে আনন্দপুর এডিসি ভিলেজ ব্লকের সামনে, ব্লকের একদম ব্লকের নিয়ারেস্ট গাঁও সভা হলো আনন্দপুর এডিসি ভিলেজ। এই আনন্দপুর এডিসি ভিলেজে এই যে নেশার আক্রান্ত 5 জন ছেলে আছে, ভয়ানক, যারা কর্মচারী ছেলে, গরিব অংশের পরিবারের, তারা বিভিন্নভাবে মেলাঘর বা বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত হয়। তাদেরকে দেখলে পরে এটা মানবিক থাকে, তারাই চুরি টুরি করছে, তারাই বিভিন্ন রাবার স্কেপ থেকে শুরু করে বিভিন্ন বাড়ি চুরি করছে। এটা কোনো সময় ছিল না আমাদের এলাকাতে, কোনো সময় ছিল না। আজকে এইগুলি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সময় স্কুলগুলিতে একটা কম্পিটিশন ছিল যে মোহনভোগ স্কুলে অন্তত 3-4 জন ফার্স্ট ডিভিশন বা লেটার মার্ক নিয়ে পাস করতো, সেকেন্ড ডিভিশন থাকতো। আজকে এগুলিও শেষ হয়ে যাচ্ছে। আমাদের সময়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ট্রেডিশনাল আমাদের কালচার, গড়িয়া, মামিতা নৃত্য এলাকাতে হতো, ছাত্রছাত্রীরা যারা ছেলে মেয়েরা শিখতো, সুন্দর একটা পরিবেশ ছিল। এই যে গড়িয়া পূজা, এই গড়িয়া পূজার উপলক্ষে বিভিন্ন বাড়ি বাড়ি যে একটা অনুষ্ঠান হতো, ছেলে মেয়েরা বিভিন্ন গড়িয়া নৃত্য বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতো, এগুলি এখন দেখা যাচ্ছে না, এগুলি প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতি আজকে ত্রিপুরা রাজ্যে আমাদের চোখের সামনে একটা ভয়ানক একটা উন্নয়ন হচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। এটা আমরা কোনো সময় এই উন্নয়ন আমরা আশা করছি না, কিন্তু এই উন্নয়ন আমরা এখন দেখতে হচ্ছে। একটা বিষয় যদি জানতে চাই, আপনাদের পূর্বেই একটা প্রথা ছিল যে পাহাড়ি বাঙালি ভাই, তো আদৌ বিজেপি আসার পর সেই জায়গাটা রয়েছে কিনা আপনার ধারণা কি? মানুষের পেটে কি করে ভাত দেওয়া, মানুষের রুটি কাপড়া কি করে ব্যবস্থা করা। এখানে পাহাড়ি অংশের মানুষও ক্ষুধার্ত, এখানে বাঙালি অংশের বা অন্য জাতি গোষ্ঠীও ক্ষুধার্ত। তোমার যেমন রক্ত লাল, আমারও রক্ত লাল, মুসলিম অংশের মানুষ তারও রক্ত লাল। আমরা একই মানব জাতি। সমস্যা হলো আমরা গরিব শ্রেণী, গরিব অংশের মানুষ, আমরা কি করে দুমুঠো কাপড় আমরা পরতে পারি, দুমুঠো ভাত খিদে নিবারণ করতে পারি, এটার জন্য হলো আমাদের লড়াই। জাতি উপজাতি বিভাজন আমরা করি না, আমরা জাতি উপজাতি মিলনেই, বিভিন্ন লড়াই আন্দোলনেই আমরা গরিব মানুষের সমস্যার সমাধান করতে সম্ভব। কারণ আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি, বামফ্রন্ট সরকার আসার পরে এই যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হয়েছে আজ থেকে 40 বছরের আগে, এখানে বেশিরভাগ বাঙালি যে এমএলএ আমাদের পার্টির সিদ্ধান্ত মূলে উপজাতি এলাকাতে স্বশাসিত জেলা পরিষদ উপজাতিদের রক্ষা করার জন্য, তাদের জন্য উপজাতি অংশের মানুষের রক্ষা করে, এখানে ট্রাইবেল বাঙালি বিষয় ছিল না,
সেখানে জাতি উপজাতি অংশের মানুষের সম্প্রীতির জন্যই এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হয়েছে। জাতি উপজাতি মিলনের ফলেই আজকে গত ৩৫ বছর বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরা রাজ্যের মিছিল মিটিং বিভিন্ন কর্মসূচিতে সবখানেই উপজাতি অংশের মানুষের যেমন আসে, উপজাতি অংশের মানুষও আসে, এসে বিভিন্ন কর্মসূচিটা সফলভাবে আমরা সাফল্যভাবে মানে কর্মসূচি পালন করি। তো এটা আমাদের আইডিওলজি, এখানে পাহাড়ি বাঙালির বিভাজন না, আমাদের সম্প্রীতির মাধ্যমেই জাতি উপজাতির মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু এখন বিজেপি বা ত্রিপুরা সুপ্রিমো তো এটা বিজেপিরই একটা ইন্টারনালি একটা দালালি হিসাবে কাজ করছে। এটা বিপ্লব দেবও বলেছে লোকসভা নির্বাচনের সময়, বা অন্যান্য যারা তাদের নেতৃত্বও বলেছে যে পাহাড়ে তো উপজাতি অংশের মানুষ তো বামপন্থী চিরাচরিত, এই বামপন্থী চিরাচরিতকে তারা তো বিজেপিকে ভালো পায় না, কংগ্রেসকেও ভালো পায় না, তারা তো বরাবরই বামপন্থী। এই বামপন্থী দুর্গকে কি করে ভাঙা যায়, এই ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্যই এই বিপ্লব দেব থেকে শুরু করে তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা এই বিপ্লব দেবকে এই প্রদ্যুৎ কিশোরকে ব্যবহার করেছে। এই প্রদ্যুৎ কিশোরকে ব্যবহার করে প্রথম স্লোগান কি, পয়লা জাতি উলো পার্টি, মানে প্রথম হইল জাতি পরে হইল পার্টি। কিন্তু এখন ত্রিপুরা রাজ্যের এই যে রেগার টাকা পায় না, আমরা মানে সুপ্রিমো কোথায় আছে আমরা দেখছি না। পাহাড়ে এই চৈত্র মাসে এটা মানুষের একটা সংকট, পানীয় জলের সংকট, খাদ্যের সংকট, মানুষ ক্রয় ক্ষমতা নাই, মানুষ এই যে বছর পইলার সময় যে খরচ করব, এই যে রেগার টাকা আশায় অনেকে মানুষ মানে অপেক্ষা করছিল, কিন্তু এই রেগার টাকাও পর্যন্ত তারা দিতে পারেন। এ টাকা কোথায় গেছে? এডিসিতে যারা কর্মচারী, যারা রিটায়ারমেন্টে গেছে, তাদের পেনশনের টাকা পর্যন্ত দিতে পারে না। এখন একটা ভয়ানক পরিস্থিতি। এডিসির রাস্তাঘাট বামফ্রন্ট সময়ে যে সময় যত উন্নয়ন করিয়ে দিয়ে গেছে, এটা তো এখন রিপেয়ারিংও ঠিক মতন হচ্ছে না, সবখানে রাস্তাঘাট ভাঙা, স্কুলে চেয়ার টেবিল ভাঙা, এরকম স্কুলগুলিতে শিক্ষক নাই, স্কুলগুলিতে ছাত্ররা শিক্ষকের অনুপস্থিতিতে ছাত্ররা ড্রপ আউট হয়ে যাচ্ছে। এটা কোনো সময় ছিল না, এটা ড্রপ আউট হচ্ছে। এটা আগামী ভবিষ্যৎ প্রজন্ম একটা বিরাট একটা এডুকেশন ক্ষেত্রে উপজাতি অংশের এলাকাতে একটা সংকট তৈরি হচ্ছে। একদিক দিয়ে এই সংকটের মধ্যে সুযোগ নিয়ে নেশা কারবারিরা বিভিন্নভাবে নেশা সামগ্রী বিক্রি করছে, এখানে নেশাগ্রস্ত হচ্ছে, একটা ভয়ানক পরিস্থিতি। নেশা নিয়ে যেহেতু প্রশ্নই উঠেছে, ধরুন পূর্বের বাম সরকার আমাদের এখানটায় যে চণ্ডীর বাঁধ রয়েছে, আপনারা উদ্বোধন করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তো কিছুদিন পূর্বে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর ক্যামেরায় গাঁজা চাষের একটা চিত্র উঠে এলো। তো সেই বিষয়টা আপনারা কিভাবে দেখলেন? এটা তো এখন আছে, এখানে আমাদের এমডিসি আছে, এমডিসির এলাকা, এখানে তো এখানে যদি পর্যটক, অ্যাকচুয়ালি বামফ্রন্ট সরকার এখানে এই মোহনবাগ ব্লক এলাকাতে দুইটা গ্রামীণ পর্যটন কেন্দ্র করেছে। একটা হলো কালাপানি, আর একটা হলো এই চণ্ডীবান প্রকৃতির মধ্যেই খুব সুন্দর একটা দারুণ একটা, আমাদের ব্লক প্রাক্তন চেয়ারম্যান কমরেড সুরেশ দাস মানে উদ্যোগে ওই চণ্ডীবানটা তৈরি করে সুন্দর একটা পর্যটন কেন্দ্র। সেখানে পর্যটনরা এখানে মানে যাওয়ার পরিবেশ, সেখানে ফুলের বাগান, এখানে ছাউনি বসার জায়গা, এরকম সুন্দর একটা পরিবেশ ছিল। আমরাও তখন গেছি, দেখেছি। এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছে, চণ্ডীবানকে জলকে ব্যবহার করে এখানে উত্তর তুইবান্দালের মানুষের যে জলের অভাব যেমন পূরণ করা যায়, এটাও চণ্ডীবানকে কেন্দ্র করে হয়েছে, পরিকল্পনা হয়েছে। কিন্তু এখন ত্রিপুরা রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পরে কি চণ্ডীবান কি কালাপানি যে সুন্দর একটা পরিবেশ, এই যে অভিনন্দন এটা রেস্ট হাউস ছিল, রেস্ট হাউস বলতে এখানে
যারা পর্যটকরা আছে সেখানে জলপান বা টিফিন করার একটা সুযোগ রয়েছে। সুন্দর একটা পর্যটন কেন্দ্র, গ্রামীণ পর্যটন কেন্দ্র। এখানে রিং রুট করার পরিকল্পনা ছিল। আম, আহ, কারণ মাতারবাড়ি এবং এই নীরমহল, এই যে দুইটা বিশাল পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্রের মধ্যে মাঝে কালাপানিটা মানে সুন্দর একটা পর্যটন কেন্দ্র। এটা 500 বছরের আগের যে স্মৃতি, এটাকে সুন্দর করে বামফ্রন্ট সরকার সাজিয়ে তুলেছিল, কিন্তু আজকে একটা ভগ্নদশায় অবস্থা। চণ্ডীবান তো সেম, তারা বলে বিজেপি বা তারা পর্যটনকে তারা সাজিয়ে তুলবো। কি সাজিয়ে তুলছে? এটা আপনাদের কথাই উঠেছে যে এই পর্যটন মিনিস্টার যখন চণ্ডীবান ভিজিট করে তখন গাঁজা চাষের ছবি ওনার ছবিতে মোবাইলে ক্যামেরা ধরা পড়েছে। আজকে বিজেপি যারা বড় বড় যারা নেতা, বিজেপির যারা দল জাতীয় যারা নেতৃত্ব, তারাই এই গাঁজা চাষে রমরমা, গাঁজা চাষ করছে, বিভিন্ন নেশাগ্রস্ত যুক্ত হচ্ছে। কি করে রাতারাতি বড়লোক হওয়া যায়, কি করে তাদের আম, অট্টালিকা বাড়ানো যায়, এইরকম পরিস্থিতিতে পর্যটক কেন্দ্র এখন চণ্ডীছড়া ভগ্নদশা অবস্থা। এটা অ্যাকচুয়ালি গ্রামীণ পর্যটন কেন্দ্র। আমরা সরকারকেও আহ্বানে উদ্যোগ গ্রহণ করুন, তাহলে এলাকার মানুষ আরো উন্নতি হবে। উন্নয়ন এবং সামনের পরিকল্পনা, সামনে 2028 বিধানসভা নির্বাচন, তো সে বিষয়ে যদি পাহাড়ে বামেদের গোছাতে হয়, আপনাদের দলীয় কর্মীদের প্রতি কি বার্তা থাকবে? না, আমাদের পার্টির সিদ্ধান্ত 28 নির্বাচন আমরা এখনো আমরা সেরকম প্রস্তুতি আমরা ইলেকশন নির্বাচনে নিইনি। আমাদের কর্মী সমর্থকদেরকে আমরা পার্টি নির্দেশিকা যে সমস্ত পার্টি কর্মসূচির বাস্তবায়ন করার জন্য আমাদের পার্টি কংগ্রেস, 24তম পার্টি কংগ্রেস কিছুদিন আগে চেন্নাই মাদুরাই হয়েছে। এর আগে রাজ্য সম্মেলন হয়েছে, জেলা সম্মেলন, মহকুমা সম্মেলন, অঞ্চল সম্মেলন, প্রান্ত সম্মেলন হয়েছে। এখানে প্রত্যেকটা পার্টি কমরেডদেরকে তার স্বাধীনভাবে ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য, সাধারণ সমর্থকে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য প্রতিনিয়ত আমাদের ক্যাম্পেইন চলছে। মানুষ আমাদের প্রতি মানে আশ্বস্ত বিশ্বাস করছে যে এই সরকার, এই বিজেপি ত্রিপুরামথা সরকার, এটা ত্রিপুরা রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। তারা উন্নয়ন বলতে তারা নিজের পকেট, নিজেদের উন্নয়ন বলতে কি করে বাড়ি মানে অট্টালিকা করা যায়, কি করে তাদের ব্যাংক ব্যালেন্স করা যায়, কি করে তাদের গাড়ি বাড়ি করা যায়, এটাই উন্নয়ন। সাধারণ গরিব অংশের মানুষ যদি কিছু পাইতে চায়, কিছু মানে তাদের কাছে কিছু পাইতে চায়, বিনিময়ে ছাড়া কিছু পায় না। আমরা কিছুদিন আগে পুলিশের কি যেন কয় অফার ছেড়েছে, আমরা দেখেছি অনেক বিজেপি কর্মী সমর্থক যুবক তারা বিভিন্ন বিনিময়ে বিভিন্ন টাকা দিয়েছে, কিন্তু তারা পায়নি। তারা উদয়পুরের না অমরপুরের দেখেছি নিজের জুতা দিয়ে নিজে কপাল থাপড়িয়েছে। এরকম বহু মানে কেউ মনে জিতে মনে খুলে কইতে পারছে, কেউ খুললে কইতে পারছে না। এরকম বহুভাবে তারা দুর্নীতিগ্রস্ত এই ত্রিপুরা রাজ্যের মানুষ চাইতেছে আগের যে বামফ্রন্ট সরকার যেভাবে উন্নয়ন করেছে, বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি মিলনের মধ্যে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করছে, এটা বিকল্প ভারতবর্ষের মধ্যে বিকল্প রাজ্য হিসাবে, বিকল্প উন্নয়ন হিসাবে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যে নজির করেছে, এটা মানুষের হৃদয়ে এটা এখনো গাথিত আছে। এটা এখন মানুষ আস্তে আস্তে বামফ্রন্টকেই চায়, বামফ্রন্টের বিকল্প বিজেপি না, বামফ্রন্টের বিকল্প ত্রিপুরা মথা না, বামফ্রন্টের বিকল্প অন্যান্য কংগ্রেস না, বামফ্রন্টের বিকল্প বামফ্রন্টই। উন্নত মানের বামফ্রন্ট সরকার আসুক, এই জন্যই মানুষ এখন আপ্রাণভাবে মনে প্রাণে তারা বলছে যে বামফ্রন্টেই বেস্ট, বামফ্রন্টেই আমাদেরকে
খাওয়া পড়ার ব্যবস্থা করেছে, এই সরকারই আবার চাই। কারণ একটু এখানে বলতে হয়, ত্রিপুরা রাজ্যে যদি বামফ্রন্ট সরকার যদি এম, এই 1,30,000 পাট্টা দিয়ে গেছে বামফ্রন্ট সরকার থাকাকালীন, এই পাট্টা জায়গাতে রাবার বাগান করেছে, তখন এই রাবার বাগানের লেটেক্সের বিনিময়ে টাকা দারুণভাবে পরিবারগুলি সচ্ছল হচ্ছে। আমাদের আনন্দপুরে এখন যারা বামফ্রন্ট সরকারের সময়, তখন ভিলেজ কমিটির বা পঞ্চায়েত, ব্লক, জেলা পরিষদ উদ্যোগে আমাদের এখানে রাবার বাগান হয়েছে। এই রাবার বাগানের ফসলের লেটেক্স বিক্রি করে টাকার বিনিময়ে এখানে এখানের যারা রাবার উৎপাদক, তাদের ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লেখাপড়া করেছে বা রাজ্যের বাইরেও পড়াশোনা করাচ্ছে। এটা একটা অর্থনৈতিক স্বনির্ভর বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের রাবার উৎপাদনের মাধ্যমে মানুষকে একটা দিশা দেখিয়ে গেছে। এই এই দিশা মানুষের মনের মধ্যে আছে, মানুষের হৃদয়ঙ্গম করেছে। যে তারা বলেছে বছরে 50,000 চাকরি বা উন্নয়ন, মানে ডাবল ইঞ্জিন হলে পরে ডাবল ডাবল টাকা আসবে, ডাবল ডাবল উন্নয়ন হবে, কিন্তু ইজিক্যাল টু জিরো। মানুষ এই 7 বছরে পরিষ্কার মানে মনের মধ্যে, তা মানুষের মনের মধ্যে মানে বুঝতে পেরেছে যে বামফ্রন্ট সরকারের বিকল্প বিজেপি। একেবারেই তিনি যেটা জানালেন, ডবল ইঞ্জিন সরকার 0.0 এবং বামফ্রন্টের বিকল্প। এতক্ষণ লোককথার এই পর্বে আমাদের সাথে ছিলেন 23 ধনপুর বিধানসভা থেকে জনজাতিদের বামেদের নেতা রামচন্দ্র নোয়াতিয়া। লোককথার শেষে অন্যান্য অনুষ্ঠান দেখার বার্তা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।